ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। গাধা কোথাকার, নিজের ভাবিকে ভুলে এতদিন কোথায় ছিলি? কে ভাবি? কোথাকার ভাবি? কেন তোর সামনে দাঁড়িয়ে আর আমাকে চিনতে পারছিস না? কি আপনি আমার ভাবি? হ্যাঁ ভাই, ইনি রনি ভাইয়ের স্ত্রী, আপনার ভাবি হয়। এই মিজু, কি হয়েছে তোর? আর আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, একটু একটু। এই মিজু, এই মেয়েটা কে রে? দেখতে তো অনেক সুন্দরী। আসলে ভাবি, ও আমার হবু স্ত্রী। বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কি? তুই আমাকে না জানিয়ে মেয়েটাকে বিয়ে করবি? ভাবি, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আমি আসলে কে। এই মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম মায়া। তা আমার ছোট ভাইটাকে কতটুকু ভালোবাসো? জি, আপনার ভাই আমাকে যতটুকু ভালোবাসে তার চেয়ে আমি দ্বিগুণ ভালোবাসি। ভাবি, আমাকে একটু খুলে বলবেন ভাইয়াকে কেন খুন করা হয়েছে? ভাবি, আমিও জানতে চাই আমার স্বামী আসলে কে। তাহলে শোনো মিজু, তুমি ঠিক আছো তো? তোমার কি হয়েছে? এরকম মাথা ঘুরে পড়ে যাও কেন? ভাবি, আমি কিছুই বুঝতে পারছি না। প্রায়ই আমার এরকম সমস্যা হয়। ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ ভাবি, এভাবে চলতে থাকলো আমাদের কথা। দিনটা চলে গেল। রাতে মায়াকে নিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে সোজা ক্লাসরুমে চলে গেলাম, কারণ পরীক্ষার আর 1 মাস বাকি আছে। মায়া আজকে কলেজে আসেনি, তাই একা একা সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে আব্বুর অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পথে দেখলাম সেই আরোহী নামের মেয়েটা আমার পিছন পিছন ঘুরতেছে, ঘুরঘুর করতেছে। আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর আব্বুর অফিসে সবগুলো কাজ ভালো করে করে নিলাম। এভাবে দিনটা কেটে গেল। রাতে মায়াকে নিয়ে বাসায় ফিরছিলাম, তখনও একটা বড় গাড়ি এসে আমাদের ধাক্কা দেয়। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, সবাই আমার জন্য কান্না করছে। আমি চোখ মেলে দেখি আরোহী আমার মাথার পাশে বসে আছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর পাশের একটা বেডে দেখতে পেলাম একটা মেয়েকে ব্যান্ডেজ অবস্থায় রাখা। তখন একটা ছেলে ও একটা মহিলা ভেতরে আসতে দেখলাম। মহিলাটা আমার সামনে আসতে মনে পড়লো এটা তো রনি ভাইয়ের স্ত্রী। আমার জ্ঞান ফিরেছে দেখে আরোহী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি কিছুটা অবাক হয়ে সবাইকে দেখতে লাগলাম। আরোহী আমার গালে মুখে কিস করতে থাকলো। আমি বললাম, এই আরোহী, কি করছো? সবাই তো দেখতেছে। সবাই দেখলে আমি কি করব? আমি তো আর অন্য কাউকে জড়িয়ে ধরিনি, আমি তো আমার স্বামীকে জড়িয়ে ধরেছি। আরোহী, আমি হসপিটালে কেন? সেটা অনেক বড় ইতিহাস, তোমাকে জানতে হবে না। তুমি যে আবার আগের মতো হয়ে উঠেছ, এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। কি? আমার কি হয়েছিল আগে? বললাম না তোমাকে জানতে হবে না এসব। তখন ওই ভাবি আমার কাছে চলে আসে। মিজু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভাবি, ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখতে পেলাম না। মিজু, তোমার ভাইয়ার নেই। কি? তোমার ভাইয়াকে শিকদার মেরে ফেলেছে। কি? ভাবি, তুমি কান্না করো না, আমি ওই শিকদারের বাচ্চাকে দেখে নেব। তখনই একটা ছোট মেয়ে আমার কাছে চলে আসে, এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভাইয়া, তুমি বেঁচে আছো? আমি তোমার জন্য কত কান্না করেছি। আমি তো মনে করেছিলাম আমার ভাইয়া মারা গেছে। এই মেয়ে, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না, আর আমাকে ভাইয়া বলছো কেন? ভাইয়া, আমি মারিয়া, তোমার ছোট বোন। এই মেয়ে, তুমি কি বলছো এসব? আমি তো জানি আমার এবং আরোহীর কোনো বোন নেই, তাহলে তুমি কোথা থেকে আসলে? আম্মু, তুমি দেখো না, ভাইয়া আমাকে চিনতে পারছে না। সরি, আপনাদের কোথাও ভুল হচ্ছে মনে হয়। আমি আপনাদেরকে চিনতে পারলাম না। আর হ্যাঁ, আমি মাহমুদ না, আমি মিজু। মাহমুদ, তুমি আগে বাসায় চলো। হসপিটালে এত কথা বলা যাবে না। তুমি মনে হয় তোমার স্মৃতি ফিরে পেয়েছো। মিজু, তুমি আগে বাসায় চলো, তারপর তোমার সবকিছু খুলে বলছি। তারপর হসপিটাল থেকে বাসায় চলে আসলাম। বাসাটা কেন জানি চেনা চেনা লাগতেছে, তাই ওপরে একটা রুমে চলে গেলাম। পুরো রুমটা আমার ছবি দিয়ে ভর্তি। আমি রুমের ভেতরটা ভালো করে দেখতে লাগলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর নিচে গিয়ে সবার সাথে বসে পড়লাম। তখন আব্বু বলল, মাহমুদ বাবা, তুমি কি আমাদেরকে চিনতে পারছো না? জি না, আপনাদেরকে ঠিকমতো চিনতে পারলাম না।
তখন আব্বু আবার সব কিছু খুলে বলল। আমি কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ এই ঘটনাগুলো শুনে সবার চোখে পানি চলে এসেছে। কি করেছে আমি? আবার স্ত্রীকে রেখে অটো একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, আর যারা আমার জন্য এত সব করলো তাদেরকে ভুলে গেছি। এটা ভেবে নিজের প্রতি ঘৃণাবোধ কাজ করতে লাগলো। মাহমুদ, এবার বলো, তুমি কি আমাদেরকে ভুলে গেছো? কি বলবো ভেবে পাচ্ছি না, অবশেষে বলে ফেললাম। দেখেন, আপনারা যেই হন না কেন, আমার জন্য অনেক কিছুই করেছেন। আপনাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনারা আমার আব্বু আম্মু ছিলেন, থাকবেন। সত্যি ভাইয়া, তুমি কি আমাদের ভুলে যাবে না তো? হ্যাঁ রে বোন, তোর মতো একটা কিউট ছোট বোনকে কোনো ভাই ভুলে থাকতে পারে? কথাটি শুনে মারিয়া আমাকে জড়িয়ে ধরে গালে, মুখে, চোখে চুমু খেতে। মিজু, তুমি কি আবারও আমাকে ভুলে গেলে? আমি আবার কখন তোমায় ভুলে গেলাম? তোমাকে কি কখনো আমি ভুলতে পারি বলো? আমি জানি তুমি আমাকে একদিন ঠিক চিনতে পারবে। এভাবেই সবাই একসাথে কথা বলতে লাগলাম। তারপর সবাই একসাথে ডিনার করে নিলাম। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর দরজা ঠক করে শব্দ শুনে ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখি আরোহী দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই আরোহী আমার বিছানায় এসে শুয়ে পড়লো। এই যে, তুমি আমার রুমে কেন? আর এই বিছানায় ঘুমানো মানেটা কি? কেন আবার? কোনো স্ত্রীর কি তার স্বামীর রুমে ঢোকা নিষেধ আছে? সেটা যদি হয় তাহলে আমি রুম থেকে বেরিয়ে যাব। আরে না, আমি তো মজা করছিলাম। আরোহী, তোমাকে একটু কথা বলবো। আরোহী, তুমি আমাকে ছেড়ে এই 2 বছর কেমন করে কাটিয়েছো? অনেক কষ্টে তোমাকে ছাড়া এই 2 বছর কাটিয়েছি। প্রতিটা মুহূর্ত অন্ধকার ছিল। এভাবে কিছুক্ষণ বসে দুজনে গল্প করতে লাগলাম। তারপর আরোহীকে বুকের মাঝে নিয়ে নিলাম। তখনই আমার মনের মধ্যে একটা গান বেজে উঠল। বুকের ভেতর কান পেতে শোন না কি বলে মন, কাছে এলে সুখ খুঁজে পাই, দূরে গেলে দহন। বুকের ভেতর কান পেতে শোন না কি বলে মন, কাছে এলে সুখ খুঁজে পাই, দূরে গেলে দহন। এই পৃথিবী ছাড়তে পারি তোর এক ইশারায়, বাঁচি আমি তোরই মাঝে, তোরই তো ভরসায়। বাঁচি আমি তোরই মাঝে, তোরই তো ভরসায়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। আর হ্যাঁ, পরীক্ষার মাত্র কয়েকটা দিনই বাকি আছে, তাই রাস্তা করে কলেজে চলে আসলাম। তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। বিকেলবেলা আরোহীকে নিয়ে ঘুরতে বের হলাম। রাস্তায় একটা বড় জ্যামে আটকে পড়ে যাই। তখন কতগুলো লোক পিছু নেয়। আমি লোকগুলোকে দেখে চিনতে পারলাম, এই লোকগুলো তো শিকদারের লোক। এরা আমার পিছু নিয়েছে কেন? এটা ভাবতে ভাবতে ট্রাফিক জ্যাম ক্লিয়ার হয়ে যায়। তারপর গাড়ি চালাতে লাগলাম আমি। পার্কে আর ঘোরা হলো না। গাড়ি নিয়ে সোজা রনি ভাইয়ের বাসায় চলে আসলাম। তারপর ভাবির কাছে গিয়ে বসে পড়লাম। তখন ভাবি বলল, মিজু, যে এতদিন পর ভাবির কথা মনে পড়লো, আমার কথা তো ভুলেই গেছিস। না ভাবি, তোমাকে কখনো ভুলতে পারবো না। তুমি তো আমার মায়ের মতো। দেখতেই পারছি তো, মা না অন্য কিছু। আমার তো কোনো খোঁজ খবরই রাখো না। সরি ভাবি, মাকে কি কখনো ভুলে থাকা যায় বলো? কথাটি বলার সাথে সাথে আমার আম্মুর কথা মনে পড়ে গেল। জানি না আব্বু আম্মু এখন কেমন আছে, কি অবস্থায় আছে তারা। আম্মুর কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল। তাই ভাবির বাসায় থাকলাম না। আরোহীকে নিয়ে এক মুহূর্ত না থেকে বাসায় চলে আসলাম। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 8টার দিকে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ গল্প করে ডিনার করে নিলাম। তারপর আব্বুকে বললাম, আব্বু, আমি কি কালকে বাংলাদেশে চলে যাব? কেন বাবা, আমরা কি দোষ করেছি? না আব্বু, আমার আম্মুকে দেখতে খুব মজা আছে, তাই দেশে গিয়ে আম্মুকে দেখে আসবো। তোমার আব্বু আম্মু এখনো বেঁচে আছে, আমাদেরকে আগে বলোনি কেন? আব্বু, আমি কিন্তু ভাইয়ার সাথে বাংলাদেশে যাব। তা যাবে, কিন্তু তোর ভাইয়া কি তোকে নিয়ে যাবে? কেন নিয়ে যাবো না শুনি? আমার একমাত্র ছোট বোন, তাকে ছাড়া আমি থাকতে পারবো? ভাইয়া, তুমি আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ রে কিউট ছোট বোন আমার, তোকে নিয়ে যাবো আমি। ওকে যাবে, কিন্তু মালয়েশিয়া আসতে ভুলবে না। আব্বু, তোমাকে আর আম্মুকে ভুলে আমি থাকতেই পারবো না। তারপর সবাই যে যার রুমে চলে গেলাম। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর নাস্তা করে আরোহী ও মারিয়াকে নিয়ে চলে আসলাম। প্লেন ছাড়ার এখনও কিছু সময় বাকি আছে, তাই আব্বু আম্মুর জন্য কিছু শপিং করে নিলাম, সঙ্গে আরোহী আর মারিয়ার জন্য কিছু শপিং করে নিলাম। এরই মধ্যে ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে, তাই প্লেনে উঠে পড়লাম। তখন একটা কথা মনে পড়লো, এই প্লেন আমার জীবন থেকে 3টা বছর নষ্ট করে দিয়েছে। যাক এসব কথা, পুরনো কথা মনে করে কী লাভ, পাস্ট ইজ পাস্ট। সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশে চলে আসলাম। তারপর একটা কার রিজার্ভ করে রংপুর থেকে পাগলাফির হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু, ও আম্মু, দেখো দেখো তোমার ছেলে বাসায় এসেছে। তুমি কোথায় আম্মু? আম্মুর কোনো সারা শব্দ নেই। বাড়িটা অনেক অপরিষ্কার হয়ে আছে। কতদিন থেকে যেন পরিষ্কার করা হয় না, তা নিজেও বলতে পারছি। যাক, আম্মুকে ডাকতে থাকলাম, কোথাও খুঁজে পেলাম না। তখন রুমের ভিতরে প্রবেশ করলাম, দেখলাম আম্মু একটা কোণায় শুয়ে আছে, থরথর করে কাঁপছে। শরীরটা অনেক শুকিয়ে গেছে, শরীরে কোনো মাংস চিহ্নই নেই, শরীরের পরনের কাপড়ে ঠিক নেই। আম্মুকে দেখে অনেক অসুস্থ মনে হলো। আম্মুকে কোলে করে একটা বিছানায় শুয়ে দিলাম। তখন আরোহী আম্মুর কাপড় চোপড়গুলো ঠিক করে দিল। আমি আম্মুকে ডাকতে থাকলাম, আম্মু, ও আম্মু, তুমি আমাকে চিনতে পারছো না আম্মু? আম্মু, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? তখন আম্মু চোখ মিলে আমাকে দেখে, কে এটা? আম্মু, আমি তোমার ছেলে মিজু আম্মু, তুমি আমাকে চিনতে পারছো না? বাবা তুই এসেছিস? কথাটি বলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন আমি আম্মুকে নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। আম্মুকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এমার্জেন্সি রুম থেকে বেরিয়ে সোজা আমার কাছে চলে আসলো। রোগী আপনার কি হয়? উনি আমার আম্মু। রোগীর এখনই অপারেশন করতে হবে, আপনি তাড়াতাড়ি 1 লক্ষ টাকা জমা করে দিন। ডাক্তার, আমি এতগুলো টাকা কোথায় পাবো এখন? সেটা আমরা বুঝি না, আপনার আম্মুর চিকিৎসা করতে চাইলে এক্ষুনি আরও 1 লাখ টাকা জমা করে দিন। মিজু, তুমি চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করেছি। আর হ্যাঁ ডাক্তার, আপনি অপারেশন শুরু করে দিন। হ্যাঁ, তাড়াতাড়ি। ডাক্তার, আপনি আমার আম্মুকে যেভাবে হোক বাঁচান। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার আম্মুকে বাঁচানোর জন্য। তখন আরোহী কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ পর একটা লোক টাকা নিয়ে আসলো। তারপর আমি সেটা হসপিটালে জমা দিয়ে দিলাম। তারপর আরোহীর পাশে গিয়ে, আরোহী, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি, সে ভাষা আমার জানা নেই। কি বলো তুমি এসব? আমি একজন স্ত্রী, আর তার স্বামীর জন্য এতটুকু করতে পারবো না? সত্যি আরোহী, তোমার মতো একজন স্ত্রী পেয়ে আমি নিজেকে গর্ববোধ মনে করছি। তুমি চিন্তা করো না, আম্মুর কিচ্ছু হবে না। হ্যাঁ, তাই যেন হয়। অনেকক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার, আমার আম্মু ঠিক আছে তো? চিন্তার কোনো কারণ নেই, আপনার আম্মু এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আর হ্যাঁ, আপনার আম্মুর শরীর অনেক দুর্বল, জানি না কতদিন থেকে না। ওকে ডাক্তার, আমি কি এখন আমার আম্মুর সাথে দেখা করতে পারি? আরে না, ওনাকে এখন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঘুম থেকে জেগে উঠলে তখন দেখা করবেন। কথাগুলো বলে ডক্টর চলে গেলেন। আমি আরোহী ও মারিয়াকে নিয়ে বসে পড়লাম। প্রায় 6 ঘন্টা পর আম্মুর জ্ঞান ফিরে আসলো। তখন একজন নার্স এসে বলল, আপনার রোগীর জ্ঞান ফিরেছে, আপনাকে ভিতরে যেতে বললো। কথাটি শুনে তাড়াতাড়ি আম্মুর কাছে চলে গেলাম। দেখলাম আম্মুর শরীরে কোনো মাংসই নেই। সত্যি অনেকটা দুর্বল হয়ে পড়েছে আম্মু আমার জন্য। আম্মু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, ঠিক আছে। বাবা তুই এতদিন কোথায় ছিলি? সরি আম্মু, এই 2 বছর। না, আপনারা তো জানেনই। আম্মুকে সব কিছু খুলে বললাম। কি, তুই এত বড় একটা বিপদে ছিলি, আমাকে একবারও জানাসনি? আম্মু, আব্বু কোথায়? আব্বুকে তো দেখতে পেলাম না। বাবা তোর আব্বু আর নেই, তোর জন্য চিন্তা করতে করতে তোর আব্বু মারা গেছে। কি, আব্বু মারা গেছে? আমি বিশ্বাস করি না আম্মু, আমি বিশ্বাস করি না যে আব্বু আর বেঁচে নেই। যেটা সত্যি সেটাই তো বলছি বাবা। আম্মু, তুমি আমার জন্য অনেক চিন্তা করেছো, তাই না? শুধু অনেক নয়, আজকে তোর জন্য আমার এই অবস্থা। তোর কি একবারও আমার কথা মনে পড়েনি? সরি আম্মু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে বাবা, কি করছিস তুই? সন্তান কখনো মায়ের কাছে ক্ষমা চায় না, মায়ের কাছে চায় শুধু দোয়া। বাবা, এই মেয়েটা কে? এই মেয়েটা কি আমার নাতনি?
না আম্মু, এ হলো মারিয়া, আমার ছোট বোন। মালয়েশিয়ায় যে আঙ্কেলের বাসায় ছিলাম তার মেয়ে। ও, তা মামুনি তুমি কেমন আছো? এই তো আম্মু, ভালোই আছি। এভাবেই চলতে থাকে আমাদের কথা। সারা রাত হসপিটালে কেটে দিলাম। সকালে আম্মুকে নিয়ে হসপিটাল থেকে বাসায় চলে আসলাম। আম্মুকে তার রুমে শুয়ে দিয়ে এসে নিজের রুমটা পরিষ্কার করতে লাগলাম। আরোহীকে দেখলাম রান্না করতে গেছে। রান্না শেষে মিজু, এসো নাস্তা করে যাও। মারিয়া, তুমি আম্মুকে নিয়ে আসো। মারিয়া, তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। তারপর আম্মুকে নিয়ে নাস্তা করতে বসলাম। সবাই একসাথে নাস্তা করে নিলাম। তারপর আম্মুকে ওষুধ খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দিলাম। এভাবে চলে গেল একটা মাস। হঠাৎ একদিন একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? জি হ্যাঁ বলুন, আমি মিজু। বাবা তুমি একটু এই ব্যাংকে আসতে পারবে? কেন? বাবা বেশি কথা না বলে বিকেলের দিকে তোমার সমস্ত কাগজপত্র নিয়ে ব্যাংকে চলে আসবে। আচ্ছা, দেখা যাবে। দেখা যাবে না, তোমাকে আসতেই হবে। আচ্ছা, ফোনটা কেটে দিয়ে বিছানার উপর বসে পড়লাম। আর ভাবতে লাগলাম, লোকটা কে? আর আমাকে ফোন করে ব্যাংকে আসতে বললো কেন? তার উপর আমার সমস্ত কাগজপত্র নিয়ে। একদিকে খুশিই লাগছে, অপরদিকে যাক এসব কথা। বিকেলের দিকে রেডি হয়ে কাগজপত্র নিয়ে চলে গেলাম ব্যাংকে। ব্যাংকে আসতে আমি তো অবাক। ব্যাংকের মধ্যে দাঁড়িয়ে আছে দুটো চিরচেনা মুখ। আমাকে দেখেই সোজা আমার কাছে চলে আসে। আপনারা ভাবছেন কে? আসলে আমার আব্বু আম্মু চলে এসেছে মালয়েশিয়া থেকে। তারা এভাবে হঠাৎ করে চলে আসবে আমি বুঝতেই পারছি না, বা আমি এখনো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কোনো কিছুই মিলাতে পারছি না। আব্বু, আম্মু, তোমরা এখানে? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করিনি? তোকে সারপ্রাইজ দিতে চেয়েছি। আমি তো পুরোই সারপ্রাইজ। সবচেয়ে বড় কথা হলো তোমাদেরকে এখানে দেখে আমি অনেক খুশি হয়েছি আব্বু, অনেক খুশি হয়েছি আম্মু। আচ্ছা বাদ দে এসব, তুই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিস? হ্যাঁ আব্বু, এই যে কাগজগুলো এগিয়ে দিয়ে। অফিসার, আমার ছেলের সমস্ত কাগজপত্র দেখে নেন ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালো। তোমাদের মধ্যে মিজুকে? জি আমি। আপনাকে ভিতরে জিএম স্যার ডাকছে। তারপর আব্বুকে নিয়ে ভিতরে যেতেই আমি তো আবারও শক খেয়ে গেলাম, কারণ এই লোকটাকে তো আমি শিখদের হাত থেকে বাঁচিয়েছিলাম। আরে মিজু ভাই না? ভাই আপনি এখানে? জি হ্যাঁ, চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি। ভাই আপনি একজন মাফিয়া হয়ে এইরকম একটি ব্যাংকে চাকরি করবেন? জি, আমার এটাই ভালো লাগে। লোকটা কিছুক্ষণ আমার কাগজপত্রগুলো ভালো করে দেখে নিল, তারপর বলল, ভাই আপনার চাকরি ফাইনাল। কি এত তাড়াতাড়ি চাকরি? কোনো কিছু জিজ্ঞেস করা নেই, কিছুই নেই। চাকরিটা কি আমার ভয়ে দিলেন না আমার রেজাল্ট দেখে? নিশ্চয়ই ভাই, আপনার রেজাল্ট দেখেই আপনাকে চাকরিটা দিলাম, কারণ আপনার মতো রেজাল্ট নিয়ে কেউ এখানে ইন্টারভিউ দিতে আসেনি। সত্যি? তাহলে আজকের পর থেকে আমি একজন ব্যাংকার হয়ে গেলাম? জি ভাই। স্যার, আমি আপনার ছোট, প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন না। তা কি করে হয়? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনাকে ভাই বলে ডাকাই ভালো হবে। আপনার যেটা ভালো লাগে। তারপর আর কি, হয়ে গেলাম একজন ব্যাংকার। সঙ্গে সঙ্গে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বাবা তুমি এবার খুশি তো? জি আব্বু, শুধু খুশি না, নাচতে ইচ্ছে করতেছে আবার। মাহমুদ, বাবা আমাদেরকে তোমাদের বাসায় নিয়ে যাবে না? আচ্ছা চলো। বাসায় আসতে আসতে আপনাদেরকে আমার ব্যাংকের পরিচয় দিই। আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার পদে চাকরিটা পেয়ে গেলাম। যাক, আপনাদেরকে বলতে বলতে বাসায় চলে আসলো। বাসায় আসতেই আম্মু, আম্মু, কোথায় তোমরা সবাই? ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো,
চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। তুমি আমারি হয়ে বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার।